রাজবাড়ীর দৌলতদিয়ায় বাসডুবিতে নিখোঁজ স্বজনের খোঁজে আজও ঘাটে ভিড় করেছেন বহু মানুষ। বেলা 12টার আবার উদ্ধার অভিযান শুরু হয়েছে। এদিকে এলাকার লোকজন মনে করছেন মর্মান্তিক এ দুর্ঘটনার জন্য ঘাটের অরক্ষিত পন্টুন সহ দায়ী নানান অব্যবস্থাপনা। কেউ কেউ বলছেন কম বয়সী চালকের অদক্ষতার দায়ও এড়ানো যাচ্ছে না। মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। 25 মার্চ বিকেলে দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাসডুবির ঘটনায় উদ্ধার কাজ স্থগিত থাকার 10 ঘণ্টা পর আবারও শুরু হয় শুক্রবার বেলা 12টায়। 3 নম্বর ফেরিঘাটে এখনো ঠাঁই দাঁড়িয়ে আছে দুর্ঘটনা কবলিত সেই বাস। আর নিখোঁজ স্বজনের খোঁজে শুক্রবার সকাল থেকেই ভিড় করেন অনেকে। ঘাট এলাকার মানুষের এখনো দুর্ঘটনা আতঙ্ক কাটেনি। তারা জানান এত বড় দুর্ঘটনার মূল কারণ ঘাটের নানা অব্যবস্থাপনা। তারা বলছেন বারবার বলার পরেও এবড়ো থেবড়ো ছিল ঘাটের উঁচু সংযোগ সড়ক, আর দীর্ঘদিন ধরে পন্টুনের কোনো রেলিং ছিল না। এছাড়াও ঘাটে যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় সেরকম কোনো সরঞ্জামও ছিল না। স্লিপ করে বাসটা ওখান থেকে একটা ফেরিও ছিল, উনি বাসটা স্লিপ করে ওখানে পড়েছে গাঙে। এক বগুচা থাকতো তাও তো গাড়িটা তো মনে কর পড়তো না, গাড়িটা পেছন দেখি মনে কর ফিরে আসতো। প্রত্যেকটা গাড়ি উঠতে পারে না, গাড়ি নামতে পারে না, নামতে গেলে নদীতে চলে যায়, উঠতে গেলে তার এক্সেল ভেঙে যায়। কেন এখানে অতিরিক্ত গাড়ি যতগুলো ফেরিতে প্রয়োজন তার বেশি কেন এখানে গাড়ি দেওয়া হলো? লোকজন আরো জানান দুর্ঘটনায় পড়া বাস চালকের কাছ থেকে পাওয়া পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সের দেয়া তথ্য অনুযায়ী 25 মার্চের দুর্ঘটনা মোকাবেলা করার মতো অভিজ্ঞতা তার ছিল না। এত বড় একটা পরিবহন, এই পরিবহনের যদি ড্রাইভার থাকে ছোট্ট একটা যুবক ছেলে, তার তো আমার মনে হয় যে তার কোনো সার্টিফিকেটধারী লোক না, এবং তার 2-4-10 বছরের যে অভিজ্ঞতা সেমন এরকম অভিজ্ঞতা তার নাই। নামার সময় যদি ড্রাইভারের যদি হাওয়া না থাকে, গাড়িতে যদি হাওয়া না থাকে, তাহলে ব্রেকে কাজ করবে না, ব্রেকের প্রবলেমে এটা হতে পারে। আর মানুষের এসব অভিযোগ জেনে ঘাট পরিদর্শনে আসেন রাজবাড়ী 1 আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খোয়ম। তিনি জানান ঘাটে দীর্ঘদিন জমে থাকা এসব অনিয়ম দূর করতে কাজ করছে সরকার। ভবিষ্যতে ঘাট ব্যবস্থাপনাটাকে আরো ভালোভাবে এটা ভালো করা যায়, সেই দিক থেকে সরকারের অনেক পরিকল্পনা আছে। আমাদের সরকার সড়ক এবং নদীপথে যান চলাচলে এবং উন্নয়নের ব্যবস্থাপনায় একটা পরিবর্তন আনার জন্য চেষ্টা করছে। বাসডুবির এই ঘটনায় নৌ পরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসন আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে, যারা 3 কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা। মনিরা কাজুরি, ৭১। দর্শক, রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। আরো তথ্য নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মেহেদী, আমরা যেমনটি জানাচ্ছিলাম দর্শকদের যে দুপুর 12টা নাগাদ আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে। উদ্ধার তৎপরতা কেমন দেখছেন, আর তদন্তে অগ্রগতির কোনো তথ্য আদৌ পেয়েছেন কিনা জানাবেন সেখানকার বিস্তারিত তথ্য। লাবণী, আমি ঠিক এই মুহূর্তে রয়েছি রাজবাড়ীর দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাট এলাকায়। আপনি জানেন যে গত বুধবার আর এই 3 নম্বর ঘাটে যেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে, সেই দুর্ঘটনায় কিন্তু সর্বশেষ 26 জন মরদেহ উদ্ধার করা হয়েছে। এরই মধ্যে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আপনি তদন্ত কমিটির কথা বলেছেন। এই দুর্ঘটনার পর কিন্তু ঘটনার মূল কারণ জানতে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, একটি নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে, একটি রাজবাড়ীর জেলা প্রশাসন থেকে। তদন্ত কমিটি কাজ করছে। জেলা প্রশাসক বলছে 3 কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে, কিন্তু তদন্তের অগ্রগতি আমরা আসলে সেইভাবে দেখিনি। তবে আমরা আজকে সকাল থেকেই দেখি যেই দুর্ঘটনা প্রবণ এলাকা, এই সড়কটি দিয়েই কিন্তু ওই দুর্ঘটনার যে বাসটি সেটি কিন্তু এসে সরাসরি পদ্মায় কিন্তু পড়ে যায়, এবং যেই সড়কটি ছিল একেবারেই ভাঙা চোরা রুগ্ন সড়ক, যেটি ঈদের আগে কিন্তু প্রস্তুতি হিসেবে মেরামত করার কথা ছিল, সেটি ঈদের আগে কিন্তু আমরা মেরামত করতে দেখিনি। তবে আজকে সকাল থেকেই কেন জানি তড়িঘড়ি করে এই সড়কটিকে একেবারে নতুনের মতো ঝকঝকে করে তৈরি করা হয়েছে। এই কাজটি আসলে
তদন্তে কতটুকু সহযোগিতা করবে সেটি নিয়েও কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়রা বলছে যেই কাজ বিআইডব্লিউটি এর করার কথা ছিল ঈদের আগে, সেই কাজ কেন এত তড়িঘড়ি করে করা হলো তারাও কিন্তু প্রশ্ন রেখেছে। যেহেতু এটি একটি তদন্তের বিষয়, একটি দুর্ঘটনা ঘটেছে যেখানে 26টি প্রাণহানি হয়েছে। 26টির প্রাণহানিতে কিন্তু রাজবাড়ির বাতাস এখন ভারী। আর আপনি উদ্ধার তৎপরতার কথা বলেছেন, আমরা উদ্ধার তৎপরতা দেখছি, উদ্ধার তৎপরতা চলছে, উদ্ধার তৎপরতা কিন্তু বন্ধ হয়নি। আজকে সকাল 8টা থেকেও কিন্তু উদ্ধার তৎপরতা চলছে। তবে 12:15টার সময় আমরা দেখেছি ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ সহ যতগুলো সংস্থা রয়েছে তারা কিন্তু ডুবুরি দল নদীতে ডুবিয়ে তারা কিন্তু অন্য কোনো মরদেহ আছে কিনা বা কারো কোনো গুরুত্বপূর্ণ জিনিসপত্র পাওয়া যায় কিনা সেই বিষয়টি তারা পানির নিচে নেমে দেখার চেষ্টা করছে। 1 ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে তারা নামাজের কারণে উদ্ধার অভিযান কিন্তু 1:15টার সময় আপাতত স্থগিত ঘোষণা করেছে। নামাজের পরে আবার উদ্ধার কাজ শুরু হবে এমনটি কিন্তু ফায়ার সার্ভিস কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছে। তবে এই যে এতগুলো প্রাণহানির ঘটনা ঘটলো, এই ঘটনাতে কিন্তু আপনি জানেন 26 জন নিহত হয়েছে। সেই সাথে সেই নিহতদের মধ্যে আমরা দেখেছি 18 জনের বাড়ি কিন্তু রাজবাড়িতে, 4 জনের বাড়ি রয়েছে কুষ্টিয়া জেলায়, এছাড়াও দিনাজপুরের একজন রয়েছে ঝিনাইদহের একজন রয়েছে, ঢাকা আর সাভারের আশুলিয়াতে একজন। সব মিলিয়ে যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, সব মিলিয়ে যে নৌ দুর্ঘটনা ঘটে প্রতি বছরই, যারা স্বজন হারিয়েছে তাদের বাড়িতে কিন্তু শোকের মাতম চলছে। আমরা স্বজনদের বাড়িতে গিয়ে দেখেছি, স্বজন সহ স্থানীয়রা সবাই কিন্তু আমাদের কাছে বলেছেন তারা একটি নিরাপদ সড়ক চান, তারা একটি নিরাপদ নৌপথ চান, তারা আসলে সড়কে আর কোনো স্বজন হারাতে চান না। যে কারণে যেহেতু 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত কমিটি তাদের সঠিক তদন্ত করে সঠিক প্রতিবেদন দাখিল করবেন এবং এর একটা সুরাহা এবং শাস্তিমূলক ব্যবস্থা হবে, সেটি কিন্তু তারা প্রত্যাশা করেছে। যদি এই ঘটনার সাথে ঘাট সংশ্লিষ্ট কেউ জড়িত থাকে, বিআইডব্লিউটিএ জড়িত থাকে, তাদের কাজে গাফিলতি থাকে, সেই বিষয়টি যদি উঠে আসে তাদেরও শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি যে বাসটি সৌহার্দ্য পরিবহন এই নদীতে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হলো তাদেরও কিন্তু তদন্ত করে অবশ্যই মেহেদী, শাস্তির দাবি। আমরাও আশা করছি তদন্ত কমিটি একটি সুষ্ঠু প্রতিবেদন অবশ্যই দিবে এবং আমরা আসল কারণ হয়তো জানতে পারবো। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মেহেদী হাসান, তিনি জানাচ্ছিলেন রাজবাড়ির দৌলতদিয়া ঘাট থেকে উদ্ধার তৎপরতার সর্বশেষ তথ্য। সরকার বলেছে তেল আছে, কিন্তু তেল গেল কই? ঘন্টার পর ঘন্টা রাজধানীর পেট্রোল পাম্পে তেলের জন্য দাঁড়িয়ে থাকা সবার একই প্রশ্ন। সরকার বলছে জ্বালানি তেলের সংকট নেই, অথচ পর্যাপ্ত তেল না পাওয়ায় শুক্রবারও রাজধানীর বেশ কয়েকটি পেট্রোল পাম্প বন্ধ ছিল। চালু থাকা বেশিরভাগ পাম্পে ডিজেল তেল থাকলেও নেই অকটেন। গ্রাহকদের অভিযোগ, তেল পেতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। এদিকে পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি বলছেন ক্রেতারা দায়িত্বশীল আচরণ না করলে এই সংকট কাটবে না। দর্শক, বিস্তারিত রাশেদ আনিসের প্রতিবেদনে। মহাখালী থেকে বিজয় সরণি প্রায় 1.5 কিলোমিটার জুড়ে গাড়ির পর গাড়ি আর মোটরসাইকেল। সন্ধ্যা পেরিয়ে রাত, রাত পেরিয়ে সকাল, তবুও মেলে না গাড়ির জ্বালানি তেল। তেলের অপেক্ষায় থাকতে থাকতে গাড়িতেই ঘুমিয়ে পড়েছেন কেউ কেউ। তেলের সরবরাহে বন্ধ পাম্প, কখন খুলবে পাম্প আর কখন মিলবে তেল, সেই অপেক্ষার প্রহর গুনছেন তারা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত অপেক্ষা করেও তেল নিতে পারছেন না গাড়ি চালক। দীর্ঘ সময় অপেক্ষার পর যতটুকু তেল পাওয়া যাচ্ছে তাতেও ধৈর্য হারা হচ্ছেন অনেক চালক। শুক্রবার সকালে রাজধানীর বেশিরভাগ পেট্রোল পাম্প ছিল বন্ধ। চালু পাম্পগুলোতে ডিজেল মিললেও মিলছে না অকটেন। বেশিরভাগের প্রশ্ন, সরকারি হিসেবে তেলের পর্যাপ্ত মজুদ থাকলে এত তেল গেল কই? দীর্ঘ লাইন দাঁড়িয়ে আছে, কতক্ষণ অপেক্ষা করতে হবে? ভাই সেটা মানুষও বলেন, আমাকে বলে লাভ নাই, আমি কি বলবো? কি অবস্থা সেটা বলেন, বন্ধ নাকি পাম্প? পাম্প বন্ধ। গতকালকে আমরা তেল দিছি, তেল দিছি, গাড়ি ডিউটিতে গেছে, গাড়ি আসবে, তারপর আবার দেওয়া হবে। প্রত্যেকটা পাম্পে 40টা তেল নিতে গেলে 400 টাকা বেশি দিতে হয়, বিশেষ করে নীলক্ষেত মোড়ে যে পাম্পটা আছে। 14 থেকে 15 ঘন্টা হয়ে গেছে, একটা মানুষ কতক্ষণ দাঁড়াইতে পারে বলেন? ভোগান্তির আর শেষ নাই। আসলে সরকারের কাছে, সরকার বলতেছে যে তেল আছে, সবাই তেল পাচ্ছে ঠিকঠাকভাবে, কিন্তু বাস্তবতা আসলে
ওনারা যদি আইসা দেখে তাহলে দেখে যে আসলে তেল আছে কিনা। প্রতিটি মোটরসাইকেলে সর্বোচ্চ 500 টাকার অকটেন, গাড়িতে সর্বোচ্চ 20 লিটার তেল দিচ্ছে পাম্পগুলো। তবে ক্রেতাদের অভিযোগ, বাড়তি দামে কিনতে হচ্ছে জ্বালানি তেল। গোপনে সাদা গ্যালনে করে তেল বিক্রির সত্যতা মিলল কোনো কোনো পাম্পে। আগে হেডকোয়ার্টারে পুলিশে রেখে গেছে, আজকে চান্দাতে থেকে নিয়ে পর্যন্ত তারা ঘুরতেছে, তেল পায় না। সে তার জন্য এটা অ্যাডভান্স রেখে গেছে, জানছে যে আজকে তেল আসবে। পেট্রোল পাম্প সমিতির সভাপতি বলছেন, দীর্ঘ 50 বছরেও তেল নিয়ে এমন অভিজ্ঞতা হয়নি তার। ক্রেতারা দায়িত্বশীল আচরণ না করলে এই সংকট কাটবে না। আমি এরকম অবস্থা জীবনেও দেখিনি। এইরকম অবস্থা ট্যাকেল করার জন্য যেটা করতে হবে সেটা আপনাদের সংযত হতে হবে। আপনারা প্রয়োজনের অতিরিক্ত তেল কিনবেন না। ভুক্তভোগীদের অপেক্ষা, কবে এই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে? শেষ হবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। রাশেদ আনিস, 71, ঢাকা। চলমান জ্বালানি সংকটের প্রভাব পড়েছে জামালপুরের পরিবহন খাতেও। শ্রমিকদের দাবি, পর্যাপ্ত তেল না পাওয়ার কারণে অনেকে গাড়ি বের করতে পারছে না। দর্শক, এ নিয়ে বিস্তারিত তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনসারি সুমন। সুমন, জামালপুরে তেল না পাওয়ার কি ধরনের প্রভাব পড়ছে আসলে পরিবহন খাতে, এই বিষয়ে একটু জানবো। আর শ্রমিকরা কি কি অভিযোগ করছে, আর কোনো ধরনের আসলে প্রশাসন থেকে তৎপরতা পাওয়া গেছে কিনা এই অভিযোগ নিরসনের জন্য জানাবেন। ধন্যবাদ লাবণী। জামালপুরে দীর্ঘ কয়েকদিন যাবত কিন্তু তেলের সংকটটি চলছিল, বিশেষ করে পেট্রোল এবং অকটেনের। মোটরসাইকেলের যে চালকরা ছিলেন তারা তো কয়েকদিন যাবতই পেট্রোল অকটেন পাচ্ছিলেন না। কিন্তু গতকাল থেকে আরেকটি সমস্যা শুরু হয়েছে, সেটি হচ্ছে ডিজেল। গত কয়েকদিন ধরে পেট্রোল অকটেনের সমস্যা থাকলে ডিজেল নিয়ে কিন্তু খুব একটা অভিযোগ ছিল না। কিন্তু গতকাল থেকে পরিবহন সেক্টরে যারা আছেন, বিশেষ করে ট্রাক এবং বাস চালকরা, তারা যেটি বলছেন যে তারা তাদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ ডিজেল পাচ্ছেন না। এই ডিজেল না পাওয়ার কারণে স্থানীয় যে ট্রাক চালকরা আছে তারা কিন্তু ট্রাক চালাতে পারছেন না। এবং বাস চালকরা যেটি বলছেন যে ঈদ ফেরত যাত্রীদের যে চাপ রয়েছে এই মুহূর্তে, সে সময় যদি পর্যাপ্ত পরিমাণ ডিজেল না পাওয়া যায়, সেখানে কিন্তু পরিবহন সেক্টর যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি বাড়ির থেকে ঢাকামুখী যেসব যাত্রীরা রয়েছেন তারা কিন্তু বড় ধরনের দুর্ভোগে পড়বেন। তবে আমি পাম্প মালিকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা তাদের চাহিদা অনুযায়ী বারবার লিখছেন, কিন্তু পর্যাপ্ত যে সরবরাহ সেটি কিন্তু তারা পাচ্ছেন না। এবং এটি যদি কন্টিনিউ থাকতে বা তারা যদি তেল পেতে আরো সময় নেয়, আমি সদরের আজকে 4-5টি পাম্পে ঘুরেছি, সেই সব পাম্প থেকে বলা হয়েছে যে পেট্রোল অকটেনের সাথে সাথে কিন্তু ডিজেলটাও শেষ হয়ে গেছে এবং তারা আবার না পাওয়া পর্যন্ত সেটি কিন্তু তারা দিতে পারবেন না। এবং আরেকটি বিষয় তারা জানিয়েছেন যে শুক্র শনিবার ডিপোগুলো বন্ধ থাকার কারণে এবং ব্যাংক বন্ধ থাকার কারণে এই সরবরাহ কিন্তু বাধা সৃষ্টি হচ্ছে, বিঘ্ন সৃষ্টি হচ্ছে। পাম্প মালিকরা এবং স্থানীয় যে পরিবহন সেক্টরের সঙ্গে সম্পৃক্ত যারা আছে তারা যেটি বলছেন যে শুক্র শনি সহ সপ্তাহের প্রতিদিনই যদি ব্যাংক এবং ডিপো যদি খোলা রাখা যেত, তাহলে হয়তো এই যে তেলের যে সংকট সেটি হয়তো অনেকটা কাটিয়ে ওঠা যেত। লাবণী, আনসারিক, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, সারা দেশে তেলের এক ধরনের সংকট দেখা দিয়েছে। জামালপুর থেকে এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার সময়সীমা পিছিয়ে দেওয়ার ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। শুক্রবার স্থানীয় সময় রাত 2:30টায় দেখা যায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম 1.5% কমেছে। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে $93.07। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম 1.8% কমে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি $106.12। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ শুরু করার পর থেকে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় 50% বেড়েছে। আর এই সময় WTI তেলের দাম বেড়েছে প্রায় 40%। বৃহস্পতিবার তেলের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। শুক্রবার দাম কিছুটা কমলেও তা আগের দিনের সেই ধাক্কা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। তবে ইরান যুদ্ধ ধারণার চেয়ে দীর্ঘ হতে পারে, এমন উদ্বেগের মধ্যে আজ তেলের বাজার গত দিনের চেয়ে কিছুটা স্বস্তিদায়ক।
এলাকার আধিপত্য বিস্তারের জেরেই যুবদল নেতা গোলাম কিবরিয়া পরপর কয়েকটি গুলি করে হত্যা নিশ্চিত করে আসামিরা। হত্যায় সরাসরি অংশ নেয়া 2 শুটারকে গ্রেফতারের পরে তথ্য জানিয়েছে র্যাব। সকালে মিরপুরে র্যাব 4-এর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির জানান, মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মশিউর রহমান মশির ঝুট ব্যবসা, হাউজিং, গার্মেন্টস সহ সকল ব্যবসায় ভাগ বাটোয়ারা কেন্দ্রিক ঝামেলা করছিল। সম্প্রতি কিবরিয়া জনপ্রিয় নেতা হয়ে উঠে তার এই কাজে বিঘ্ন ঘটাচ্ছিল। গত 17 নভেম্বর পল্লবী হার্ডওয়্যারের দোকানে মশির নির্দেশেই গুলি করে হত্যা করা হয় কিবরিয়াকে। হত্যার পর পালিয়ে যাওয়ার সময় জনি নামের একজনকে আটক করা হয়। তিনি জানান, 2 শুটার পরবর্তীতে সীমান্ত পাড়ি দেবার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে কিলিং মিশনের অন্যতম শুটার লোপন ওরফে রোকন, কাল্লু ওরফে জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। আসামি লোপনের বাসা থেকে একটি বিদেশি রিভলভার ও তাজা গুলি উদ্ধার করা হয়েছে। তাদের দুজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চাঁদাবাজি, হত্যা ও মাদক মামলা রয়েছে। তিনি হয়তোবা পরবর্তীতে পল্লবী থানা বিএনপির বড় কোনো পদে যেতে পারতেন। তো যার কারণেই মশি এবং বিশেষ করে মশির যে অন্যান্য জুট ব্যবসাকে নিয়ন্ত্রণ, চাঁদাবাজি নিয়ন্ত্রণ, হাউজিং ব্যবসা, ডেভেলপার ব্যবসা নিয়ন্ত্রণ, ফুটপাতের চাঁদাবাজি নিয়ন্ত্রণ, এগুলোতে কিবরিয়া বাধা হয়ে দাঁড়াচ্ছিল বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এর কারণেই কিবরিয়াকে তারা সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। ঈদ উল ফিতরের ছুটি শেষে কর্মব্যস্ত ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে নগরবাসী ফিরছেন চিরচেনা ব্যস্ত জীবনে। যাত্রাপথে অতিরিক্ত ভিড় না থাকলেও টিকিট সংকট ও ট্রেন বিলম্বের কারণে ভোগান্তির কথা জানিয়েছেন অনেকেই। অন্যদিকে ঈদের পরও ঢাকা ছেড়ে যাচ্ছেন আবার অনেকেই। বিস্তারিত জানাচ্ছেন মামুন হুসাইন। শুক্রবার সকাল থেকেই কোবলাপুর রেল স্টেশনে একে একে প্রবেশ করেছে দেশের বিভিন্ন রুটের ট্রেন। প্ল্যাটফর্ম জুড়ে দেখা গেছে ঢাকায় ফেরা মানুষের উপচে পড়া ভিড়। যাত্রীরা বলছেন, নির্ধারিত সময়সূচি পরেও 1 থেকে 2 ঘন্টা বিলম্বে পৌঁছেছে ট্রেন। এছাড়াও টিকিট পাওয়া নিয়েও ভোগান্তির কথা জানিয়েছেন অনেকেই। স্পিডটা থাকার কথা সেই স্পিডটা ছিল না। কিছু কিছু জায়গায় দেখা গেছে যে আউট সিগন্যালে দাঁড়াইছে বা থেমে থেমে আসছে আর কি। কম ছিল, কিন্তু ট্রেন অনেক স্টেশন ধরে আসছে, তো অনেক স্টেশনে অনেকক্ষণ ওয়েট করাতে পৌঁছানোর কথা 6টায়, সেখানে আমরা 8টায় পৌঁছেছি। মানুষের এরকম একটা ভোগান্তি, আমরা যদি বাসে আসতাম আরো অনেক তাড়াতাড়ি আসতে পারতাম। এরকম ভোগান্তির কারণে মানুষ খুব এক বিরক্তিকর একটা পরিবেশের মধ্যে পড়ে গেছি। যে ট্রেন তেজগাঁ থেকে আসতে 10 মিনিট সময় লাগে, সেই ট্রেনটা 1 ঘন্টা দাঁড়ায় করে রেখে পিছনে ট্রেন সব ছেড়ে দিচ্ছে। এমনকি 23 কিলোমিটার ট্রেন ছাড়ছে, এটা ছাড়া নেই। অন্যদিকে ঈদের ছুটি শেষ হলেও এখনো ঢাকা ছাড়ছেন অনেকেই। তারা বলছেন, পরিবারের সঙ্গে বাড়তি সময় কাটাতে দেরিতে রওনা হয়েছেন তারা। যাওয়ার সময় যে একটা ভোগান্তি পোহাইতে হয়েছে কিছু না কিছু, তো আসার সময় তেমন একটা ভোগান্তি নেই। আজকে তার মধ্যে শুক্রবার, যার যার কর্মস্থলে পৌঁছাইতে হবে। এখন ট্রেন এই যে বিলম্ব, এটার জন্য একটা ভোগান্তি না সবার জন্য, কিন্তু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা উচিত। 2 ঘন্টা লেট হওয়াতে অনেকের হয়তো দেখা যায় যে কি বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ থাকে, বা হচ্ছে কি এই যে যেমন ফ্লাইট থাকতে পারে, তো তাদের হচ্ছে কি যথেষ্ট লেট হয়েছে। আমরা অনলাইনে টিকিটটা খুব সুন্দরভাবে পেয়েছি, টিকিটে কোনো সমস্যা হয় নাই। কিন্তু এই লেটটা আমরা যাওয়ার সময় লেট পাইছি, আসার সময় লেট পাইছি। যাওয়ার সময় আমরা 2 ঘন্টা লেট, 8টায় গিয়ে পৌঁছাইছি। আসার সময় সেম, আমরা তো রাত্রে জার্নি করছি দুইটাই। সব মিলিয়ে ফিরতি যাত্রায় কিছুটা ভোগান্তি থাকলেও পরিস্থিতি স্বাভাবিক এবং স্বস্তিদায়ক বলেই মনে করছেন যাত্রীরা। মামুন হুসাইন, 71, ঢাকা। ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ফিরতি পথে বাস যাত্রায় যানজটের ভোগান্তি তুলনামূলক কম। নেই বাড়তি ভাড়া নেয়ার তেমন অভিযোগ। নির্বিঘ্নে রাজধানীতে ফিরতে পেরে স্বস্তির কথা জানিয়েছেন বেশিরভাগ যাত্রী। দর্শক, বিস্তারিত শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদনে। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে একের পর এক দূরপাল্লার বাস প্রবেশ করছে মহাখালী বাস টার্মিনালে। একই চিত্র রাজধানীর গাবতলী ও সায়দাবাদ সহ অন্যান্য বাস টার্মিনালেও। ঈদের লম্বা ছুটি শেষে এসব বাসে ফিরছেন মূলত বেসরকারি কর্মজীবীরা। সঙ্গে আছেন পরিবার পরিজনের সদস্যরাও। যাত্রীরা বলছেন, অন্যান্য সময়ের তুলনায় এবার ফিরতি যাত্রা ছিল অনেকটাই স্বস্তিদায়ক। যানজট কম থাকায় ভোগান্তিও ছিল সীমিত।
শুরুতে একটু যানজট ছিল, বাট পরে এরপরে যানজট পাইনি। আসলাম লাস্ট টাইমে বলা চলে, বাট কোনো ভোগান্তি হয়নি। ভোগান্তি হয়নি, আলহামদুলিল্লাহ ভালোই আছি আমরা। এবার জ্যামে ফেস করিনি। নির্বিঘ্নে ঢাকায় ফিরে স্বস্তি জানালেও বাসের বাড়তি ভাড়া নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। যাত্রীর উপরে যাত্রী উঠাইছে, আমাদের ভাড়া হইতেছে 300 টাকা, ওখানে ভাড়া আমরা 500 টাকা দিয়ে উঠছি। যাওয়ার সময় যেটা ছিল এটা 2 গুণ 3 গুণ নেওয়া হয়েছে, কিন্তু আসার সময় মোটামুটি ভালো। বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না, কিন্তু বাস্তব প্রেক্ষাপটে ব্যাপারটা সেরকম না। এদিকে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন ঈদ শেষে ঢাকামুখী যাত্রীর চাপ আগামীকাল থেকে আরও বাড়তে পারে। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা। ঈদের আমেজ কাটতে না কাটতেই চট্টগ্রামের বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু করেছে। ক্রেতারা বলছেন কিছু কিছু পণ্যের দাম নাগালের বাইরে চলে যাচ্ছে। বিশেষ করে মাংস, মাছ ও মুরগির দামে অস্বস্তি বাড়ছে প্রতিদিনই। সবজির দামও নাগালে আসেনি, তবে দাম কমেছে ডিম, আদা, রসুন, পেঁয়াজ ও ডালের। দর্শক আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। ঈদের পরপরই সবচেয়ে বেশি দামের চাপ পড়েছে মাংস ও মুরগির বাজারে। গরুর মাংসের দাম কেজিতে বেড়েছে প্রায় 100 টাকা, বিক্রি হচ্ছে 1000 থেকে 1050 টাকায়। সোনালী মুরগির দাম বেড়ে দাঁড়িয়েছে 400 টাকায়। আর দেশি মুরগির সরবরাহ সংকট এতটাই তীব্র যে বাজারে পাওয়া যাচ্ছে না বললেই চলে। যা পাওয়া যাচ্ছে তা বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকা কেজি। সোনালী মুরগি বিক্রি করতেছি আজকে 400 টাকা, আর দেশি মুরগি মার্কেটে নাই। এর আগে কিনছি 800 টাকা, এখন 1000 টাকা, একটু বেশি বলে মনে হচ্ছে আর কি। যেগুলো আমাদের আমরা 1050 টাকা বেচতেছি, রান্নার মাংস, সিনা মাংস বেচতেছি 950 টাকা, এগুলো ঈদের আগের কিনে। মাছের বাজারেও স্বস্তি নেই। গত কয়েকদিনে প্রায় সব ধরনের মাছের দাম কেজিতে 100 থেকে 200 টাকা পর্যন্ত বেড়েছে। বিক্রেতারা বলছেন তেলের সংকটের কারণে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় মাছের দাম বাড়তি। আমরা কিনে আনতাম আপনার 1000 টাকা করে পাইকারি, এখন এই মাছটা কিনে আনতেছি 1250 টাকা পাইকারি। এই সপ্তাহে আমরা তেলের সংকটটা দেখা দেওয়ার কারণে একটু মাছের দাম বাড়তি, পরিবহন ভাড়া বেশি। সবজির বাজারে কিছুটা দাম কমার আভাস মিললেও তা এখনও স্বস্তি ফিরিয়ে আনতে পারেনি। কাঁকরোল বিক্রি হচ্ছে 250 টাকায়, ঝিঙ্গা 120, বরবটি 100 এবং শশা 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর অন্য অন্য সবজি যেগুলো সরবরাহ বাড়তেছে এগুলোর দাম একটু কমের দিকে আছে। ঝিঙ্গা 120 টাকা করে কেজি, তিতকারল 100 টাকা কেজি, বরবটি 100 টাকা কেজি, ভেন্ডি 80 টাকা কেজি। এগুলোর দাম মোটামুটি যেগুলো সরবরাহ বাড়তেছে এগুলোর দাম কমার দিকে আছে, যেগুলো চলে যাচ্ছে এগুলোর দাম একটু বেড়ে যাবে। এখন বৃষ্টি বছর যেটা বছর লেবু করা আছে, মানে কয়েকদিন পর লেবু দাম কমে যাবে। এই সিন্ডিকেট ভেঙে দিয়ে কি কীভাবে সবজির দামটা নিয়ন্ত্রণ আনা যায় এবং গরিব মেহনতি মানুষকে যে স্বাভাবিকভাবে জীবনযাত্রা ইয়ে করতে পারে সেটা আমি আশা করি। তবে কিছু পণ্যে মিলেছে স্বস্তির খবর। আদা, রসুন, পেঁয়াজ ও ডালের দাম কমেছে। পাশাপাশি চালের বাজার ও ডিমের দামে রয়েছে স্থিতিশীল অবস্থায়। গত সপ্তাহে আপনার মসুর ডাল ছিল 155 থেকে 160 টাকা, এই সপ্তাহে এসে আপনার ভালো মানের মসুর ডালটা 145 থেকে 150 টাকার মধ্যে হচ্ছে। আগে যেখানে রসুন 220 টাকা ছিল, এখন 170 টাকা, 65-70 টাকা এসে গেছে। একটা আছে 100 টাকা, একটু নর্মাল ছোট সাইজ ডিম, একটা মিডিয়াম আছে 105, একটা একদম বাছাই করা আছে গ্রেড বড় সাইজ 110। ভোক্তারা বলছেন বাজারে সিন্ডিকেটের কারণে দাম চড়া। প্রশাসনের কার্যকরী উদ্যোগ না থাকায় বাজার নিয়ন্ত্রণে আসছে না। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। সারের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দাম নেওয়ার অভিযোগ করেছেন জামালপুরের কৃষকরা। চলতি বড় মৌসুমে প্রয়োজন অনুযায়ী সার না পেয়ে আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা। সার ব্যবসায়ীরাও বলছেন চাহিদা অনুযায়ী সার না পাওয়ায় কৃষকদের সার দিতে পারছেন না তারা। তবে কৃষি কর্মকর্তা জানালেন সারের পর্যাপ্ত মজুত রয়েছে। আনসারি সুমনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। জামালপুরে ইউরিয়া সারের বস্তা প্রতি সরকারি দাম 1250 টাকা, তবে বাজারে বিক্রি হচ্ছে প্রায় 1500 টাকায়। বিভিন্ন বাজার ঘুরেও সরকারি মূল্যে সার সংগ্রহ করতে পারছেন না কৃষকরা। কৃষকরা বলছেন ব্যবসায়ীরা সারের সংকট দেখিয়ে বাড়তি দাম নিচ্ছে। তেল, কীটনাশক ও সারের বাড়তি দামে চলতি বড় মৌসুমে আবাদ নিয়ে কৃষকরা তাই দিশেহারা। বাজারে কিনতে গেলে পাওয়া যায় না, পাওয়া যায় কিন্তু দাম বেশি দিয়ে কিনতে হয়। সারের দাম তো আসলেই তো মনে করেন যে বৃদ্ধি হয়ে গেছে, অলরেডি বৃদ্ধি হয়ে গেছে। সার আর তেলের সংকট তাঙ্গের হয়ে গেছে, এটি আগে করতে হয় না। তো কৃষকের বাজার মতন কোনো পরিবেশ নাই। ডিজেলের সংকট, ডিজেল আমরা পর্যাপ্ত পাচ্ছি না। আর সার
সারও পারছি না। সরকার এটা জিনিস এই সার বীজটা পাইতাম তাহলে আঙ্গুর পক্ষে একটু ভালো হয়, যখন যা চাহিদা আঙ্গুর দরকার এটা পাইলে আঙ্গুর পক্ষে খুব সুবিধা হয় আর কি। সার ব্যবসায়ীরা বলছেন সরকার নির্ধারিত দামে সার কিনতে পারছেন না তারা, তাই বাড়তি দামে সার বিক্রি করতে বাধ্য হচ্ছেন। সব জায়গায় সবসময় সার পাওয়া যাচ্ছে না, কারণ দেখা যেতেছে 4-5 দোকান ঘুরে এক দোকানে কিছু পাওয়া যায়, বাড়তি দামে কিনতে হইতেছে। তবে কৃষি কর্মকর্তারা বলছেন ইউরিয়া সহ সারের কোনো সংকট নেই। বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি। জামালপুর জেলায় বিভিন্ন পয়েন্টে যে সারের যে পর্যাপ্ততা রয়েছে, কোথাও কোনো সংকট নাই, পর্যাপ্ত সার রয়েছে। এরপরেও যদি কোথাও কোনো রকম কেউ কৃত্রিম সংকট করার সৃষ্টি করে বা বেশি দামে বিক্রি করার চেষ্টা করে, প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব। চলতি মৌসুমে জামালপুর জেলায় 1,27,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। চলতি মাসে কৃষি বিভাগের ইউরিয়া সারের চাহিদা ছিল 10,896 মেট্রিক টন, আর বরাদ্দ দেওয়া হয়েছে 5,694 মেট্রিক টন। হাসিবা আলী বর্ণা, 71। দীর্ঘদিনের পরিবেশ বিপর্যয় ও লুটপাটের পর আবারও স্বরূপে ফিরেছে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর। ঈদ উল ফিতরকে ঘিরে সেখানে এখন পর্যটকদের ঢল, প্রাণচাঞ্চল্যে মুখর পুরো এলাকা। এতে স্বস্তিতে পর্যটন সংশ্লিষ্টরা। আর এই সৌন্দর্য রক্ষায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী তারেক আহমদ সানির তোলা ছবিতে সিলেট থেকে হোসেন আহমেদ সুজাদের প্রতিবেদন। দীর্ঘ 6 মাসের অবৈধ পাথর উত্তোলন ও পরিবেশ ধ্বংসের ক্ষত কাটিয়ে আবারও প্রাণ ফিরে পেয়েছে ভোলাগঞ্জের সাদা পাথর। ঈদ উল ফিতর উপলক্ষে এখানে এখন পর্যটকের উপচে পড়া ভিড়। প্রকৃতির কূলে ফিরছে প্রাণচাঞ্চল্য। স্বচ্ছ পানির বুক জুড়ে ছড়িয়ে থাকা দুধ সাদা পাথরের অপরূপ সৌন্দর্য আবারও মুগ্ধ করছে ভ্রমণ পিপাসুদের। পানির নিচে ঝলমলে পাথরের দৃশ্যই জানান দিচ্ছে প্রকৃতি ধীরে ধীরে ফিরে পাচ্ছে তার হারানো রূপ। ঈদের ছুটিকে কেন্দ্র করে দেশের নানা প্রান্ত থেকে এখানে ছুটে আসছেন পর্যটকরা। পরিবার পরিজন নিয়ে প্রকৃতির সান্নিধ্যে কাটছে আনন্দময় সময়। কেউ ব্যস্ত ছবি তুলতে, কেউ বা নৌকায় ভেসে উপভোগ করছেন স্বচ্ছ পানির নিচের বিস্ময়কর দৃশ্য। এটা আমার ফার্স্ট টাইম আসা, কিন্তু অনেক সুন্দর। আমাদের বাংলাদেশটা যে এত সুন্দর না আসলে বুঝতে পারতাম না। এটাকে সুন্দর করলে আমরা যত বারবার আসতে পারি সেই পদক্ষেপ নেওয়া উচিত। দেখার মতো একটা জায়গা আমাদের সাদা পাথর, শুধু সাদা পাথর না, সিলেটের বিভিন্ন জায়গা মানে দেখার মতো। সিলেট বলতে একটা অসাধারণ। সাদা পাথর পুরনো রূপ ফিরে পাওয়ায় স্বস্তিতে পর্যটন সংশ্লিষ্টরা। আর সিলেটের পর্যটন খাতকে আরও সমৃদ্ধ ও আকর্ষণীয় করতে নানা পরিকল্পনার কথা জানিয়েছেন শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। অনেকে বলছে একটা ওয়াকওয়ে সিস্টেম করা, কিন্তু এখানে তো বর্ষা আসলে আবার কাজে এগুলা তো ন্যাচারালি থাকা ভালো। মন্ত্রী বলেন, শুধু সিলেট নয়, দেশের সামগ্রিক অর্থনীতি, শ্রম ও কর্মসংস্থানকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে। হোসেন আহমেদ সুজাত, 71, সিলেট।